নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত নিউজ নাওয়ের অভিমুখ সেগমেন্টে। আমরা অভিমুখে বিভিন্ন মুখ তুলে আনি এবং তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আপনাদের জ্ঞাতার্থে অনেক কিছু আমরা চেষ্টা করি তুলে ধরার জন্য। আজকে আমাদের যে অনুষ্ঠানটি সেটা হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থাপনা। আর আলোচনায় রয়েছেন পিনাকি শঙ্কর দে। নমস্কার, আপনাকে স্বাগত স্টুডিওতে। প্রথমেই জানতে চাইবো আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যেহেতু আমাদের যে অন্নদাতা, ওদের জন্য আপনি কথা বলবেন, যার জন্য আপনি ভালো থাকতে হবে, তারপর তো তাদের জন্য কথা বলতে হবে। আচ্ছা, টেকসই কৃষি ব্যবস্থাপনা যে এটা আসলে বিষয়টা কি? দেখুন, কৃষিক্ষেত্রে একটা নাটকীয় পরিবর্তন এসেছিল, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টার পর থেকে। তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে এই যে সময়টা 1939 থেকে 1945, এই সময়টা এতটাই এগ্রিকালচারের প্রেক্ষাপটে এতটাই ইম্পর্টেন্ট। আমরা পাশ্চাত্য দেশে দেখছি এই সময়টাতে এগ্রিকালচারে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলি প্রভূত উন্নতি ওরা করে ফেলেছে। যেমন ধরুন 1940তেই কিন্তু ইউরিয়া ফার্টিলাইজারের কমার্শিয়ালাইজেশন শুরু হয়। পাশাপাশি আমরা যে মেকানাইজড এগ্রিকালচার যেটা আমরা দেখি, সেই মেকানাইজড এগ্রিকালচার কিন্তু তখন চলে এসেছে। ওদের একটা খুব ফেমাস প্লো আপ ক্যাম্পেইন, যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত পাশ্চার ল্যান্ডগুলো এবং গ্রেজিং ল্যান্ডগুলো ওরা পটেটো কাল্টিভেশনের জন্য ওরা প্লো করে ফেলছে। পাশাপাশি আমরা দেখেছি যে ওই সময়ে আপনার এই যে WSR টাইপের রাডার, ওয়েদার সার্ভিলেন্স রাডার ওরা নিয়ে এসেছে। এখানে একটু না বললেই না হয় যে ভারতের অবস্থাটা কিন্তু সেই সময়, কিন্তু ভারতীয় উপমহাদেশে সেই সময় কিন্তু ঠিক অন্য চিত্র। আমরা দেখছি যে 1945-46-এ গ্রেট বেঙ্গল ফেমিন হয়ে গেল। এর ঠিক আগে আমাদের এই যে 76-এর একটা মন্বন্তর আমরা যেটাকে বলি, তখন খুব সম্ভবত 1770 পলাশির যুদ্ধের ঠিক আপনার 13 বছর আগে বাংলাতে সাংঘাতিক মহামারী। আমাদের বিখ্যাত এবং ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে এই জলবায়ুর যে খামখেয়ালিপনাতে যে কৃষকরা যে ব্যতিব্যস্ত, তারপর ব্রিটিশ সরকার তখন তদানীন্তন সময়ে আপনার সমস্ত খাদ্যশস্য বাজারজাত করে ফেলছে, এটার প্রতিফলন আমরা দেখতে পাই। এরপরে আসলো আপনার গ্রেট ইন্ডিয়ান ফেমিন, যেটা আপনার 1876-78। তো ওই সময় কিন্তু দুর্ভিক্ষ পীড়িত ভারতবর্ষ থেকে কিন্তু ক্রমান্বয়ে চাল এবং গম ব্রিটিশ সরকার কিন্তু রপ্তানি করে ফেলছে। 1945-এ যে ঘটনাটা হয়েছিল যে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিল যে আমার আর্মিদের জন্য খাদ্যশস্য আগে মজুত করো। একটা ম্যান মেড ফেমিন আমরা দেখতে পেয়েছি। 1876-এর যে গ্রেট ডেকান ফেমিন, যেটাতে প্রায় আপনার নিয়ার অ্যাবাউট 90 লাখ ভারতীয় মৃত্যুমুখে পতিত হয়েছিল। ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে লর্ড লিটন ওই সময় 320 মেট্রিক টন গম আপনার রপ্তানি করেছিলেন। তো এই যে পরিবর্তনটা, যেটা পাশ্চাত্য দেশে আমরা দেখছি যে ওরা অভূতপূর্ব একটা সাফল্য ওরা পেয়েছে। তো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিবর্তনে, বিশেষ করে এই যে মেকানাইজড এগ্রিকালচার এবং বিভিন্ন রাসায়নিক প্রয়োগে ওরা উৎপাদনটাকে বাড়াতে পেরেছিল। কিন্তু কালক্রমে দেখা গেছে এই যে আপনার উৎপাদন বাড়লো, এটার যেমন একটা পজিটিভ একটা সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। তো নেগেটিভ সাইডগুলো, নেগেটিভ প্রভাব কী পড়লো? নেগেটিভ প্রভাব পড়তে শুরু করলো, যেমন এই ধরুন ভূপৃষ্ঠের যে উপরের যে জৈব কার্বন, এটা হ্রাস পেতে শুরু করেছে। ভূগর্ভস্থ জল নিচে নামতে শুরু করেছে। তারপর উৎপাদনের খরচ বেড়ে গেছে। সর্বোপরি যে কৃষিকাজের সঙ্গে জড়িত যে আমাদের অন্নদাতা এবং আলটিমেট যারা কনজিউমার, যারা ভোক্তারা আছে, একটা স্বাস্থ্যজনিত ঝুঁকির মুখে ওরা সম্মুখীন হয়েছে। তো বাস্তবিকভাবেই এই প্রশ্নটা সমগ্র কৃষি এবং কৃষক মহলে উঠে এসেছে, আগামী দিনের ভবিষ্যৎ কি হবে। তো আমরা দেখছি যে 1970s-80s-এ এটা নিয়ে আপনার ব্যাপক একটা আলোচনা সভা, একটা আন্দোলনে পরিণত হলো। এবং এই আন্দোলন ক্রমশই আপনার বিভিন্ন,
দেশে এটার প্রসার এবং এটার ব্যাপ্তি ঘটলো। তো আমরা যেটা বলি টেকসই কৃষি ব্যবস্থাপনা, সাস্টেনেবল এগ্রিকালচার, এটা কিন্তু মূলত কোনো নতুন এগ্রিকালচার পদ্ধতি না, একটা এগ্রিকালচারের কৃষি পদ্ধতির একটা বিবর্তনের ধাপ মাত্র। তো এই যে টেকসই কৃষি ব্যবস্থাপনা, এটার অ্যাকচুয়ালি কনসেপ্ট, যে আমাদেরকে যে ক্লিয়ার কনসেপ্ট, যে একটা পরিষ্কার একটা ধারণা যদি দুটো সংস্থা আমাদেরকে দিয়েছে, একটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং আমেরিকান সোসাইটি অফ এগ্রোনমি। ওরা টেকসই ব্যবস্থাকে একদম ক্লিয়ারলি বলেছে যে, যেটাকে ওরা সাস্টেনেবল এগ্রিকালচার, যেটাকে ইংরেজিতে বলছে সাস্টেনেবল এগ্রিকালচার মাস্ট বি ইকো ফ্রেন্ডলি, ইকোনমিক্যালি ভায়েবল অ্যান্ড সোশিয়ালি জাস্ট বা সোশিয়ালি অ্যাকসেপ্টেবল, যাকে বাংলা করলে বোঝায় যে টেকসই কৃষি ব্যবস্থাপনা তখনই গ্রহণযোগ্যতা লাভ করবে যখন এটা পরিবেশ বান্ধব হবে, এটা অর্থনৈতিকভাবে লাভজনক হবে এবং এটা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা লাভ করবে। আচ্ছা, ইন্টারেস্টিং। আমরা আসলে যখন একটা কাপড় কিনতে যাই বা কোনো একটা জিনিস কিনতে যাই তখন বলি টেকসই হবে তো, এবার সেই কৃষি ক্ষেত্রেও টেকসই ব্যবস্থাপনা, মানে আমার সত্যি ভালো লাগছে শুনে, আপনার সঙ্গে এই বিষয়গুলি কথা বলেও ভালো লাগছে। আচ্ছা, এই যে জলবায়ু যে পরিবর্তনের কথাটা বলছিলেন, যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মানে কি কি গিয়ে প্রভাব পড়ে, কি কি প্রবলেম হয়, সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের? খুব ভালো একটা রেলেভেন্ট প্রশ্ন করেছেন, যে টেকসই কৃষি ব্যবস্থাপনার গোড়াতেই কিন্তু রয়েছে ওই যে পরিবেশগত একটা প্রভাব। তো জলবায়ু, এই যে আমাদের যে পরিবেশের তারতম্য বা জলবায়ুর যে আমরা ক্রমান্বয়ে যে আমরা যে এই যে পরিবর্তন লক্ষ্য করছি, একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব আছে কৃষিক্ষেত্রে, এবং এই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে একটা গোটা আলোচনা হতে পারে। আমি কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি যে কি করে, সে ফর এক্সাম্পল আমাদের যে বৃষ্টিপাত, আমরা যদি আপনার পুরো ভারতবর্ষটাকে দুটো ভাগে বিভক্ত করি, আমাদের উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারতের রাজ্য, আমাদের উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আমাদের যে অ্যাভারেজ যে নর্মাল যে রেইনফল, আমরা যে বছরে যে বৃষ্টিপাত পাই, এটা আপনার 2000 থেকে 2400 mm বৃষ্টিপাত হয়। আমরা এটা দেখেছি, আইএমডি, এটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতীয় আবহাওয়া বিজ্ঞান, ওরা রিপোর্টে পেশ করে। এবং আমাদের পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতগুলো, ওখানে আপনার গড় যে বৃষ্টিপাত, এটা বছরে আপনার বৃষ্টি হয় ধরতে পারেন যে 790 থেকে 800 mm। ড্রাস্টিক্যালি লাস্ট 3 ইয়ার্স, বিগত 3 বছরে আপনি যদি জাস্ট একটু পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করেন, সত্যি যে কারোর কাটা দেবে। 2025-এ আমাদের উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতবর্ষের যে রাজ্যগুলিতে 20% ডেফিসিট, আমরা কম রেইনফল পেয়েছি। কম রেইনফল পেয়েছি? হ্যাঁ। এই যে লাস্ট যে এতগুলি বৃষ্টি হয়ে বন্যা হয়ে, আমরা ভাবছি আপনি যদি সারা বছর যদি বৃষ্টি যদি ক্যালকুলেশন করেন যদি করেন তাহলে দেখবেন এটা ভাবছি যে বৃষ্টি তো বেশ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে সারা বছরের যে আপনার যে বৃষ্টি গড়টা, আচ্ছা 2025 এটা আইএমডি ডেটা, 2024-এ দেখুন আমরা 13% রেইনফল আমরা কম পেয়েছি, এবং 2023-এ এটা হয়েছে 18% ডেফিসিট। কিন্তু আমাদের রেইনফল কিন্তু আমরা কিন্তু বেশি বৃষ্টিপাত পাওয়া রাজ্য, তাই একদম। এবং ওখানে এই যে আপনার আমাদের এই নর্থ ওয়েস্ট এবং ওয়েস্টার্ন পার্টে 2025 সালে ওরা বেশি 25% সারপ্লাস রেইনফল পেয়েছে। 2024-এ এরা অনেকটাই বেশি 107% রেইনফল, আমরা যেটাকে এক্সেস বলতে পারি, জেনারেলি এক্সেস বলতে পারি। 2023-এ জাস্ট 1%। তো এখানে বলছি যে এই যে সাধারণ একটা রেইনফলের একটা তারতম্য দেখালাম, এটা বিশাল বড় মাইনার, এবং আগামী দিনে এটার যে পরিবর্তিত পরিবেশের যে একটা যে সংকেত, আমরা কিন্তু এটা কিন্তু বুঝতে পারছি, আজ করা যাচ্ছে। এবং এই যে বিশ্ব উষ্ণায়ন, আমরা যে বলি গ্লোবাল ওয়ার্মিং, এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে আপনার যে এই যে রাইজিং টেম্পারেচার, যে তাপমাত্রা দিন দিন বাড়ছে, এবং এই যে বিভিন্ন পরিবর্তিত আবহাওয়ার ধরনে
প্রায়শই দেখা যায় যে আমরা এই যে বিভিন্ন ফিনোমেনা আমরা দেখি যে এই যে খরতাপ, তারপরে খরা, তারপরে বন্যা, যে অতিবৃষ্টি অনেক সময় বন্যার আকার ধারণ। তো তাহলে বুঝতে হবে যে এই যে প্রাকৃতিক আপদাগুলি প্রতি ক্ষেত্রেই যদি আমাদের মাঠের ফসলকে ক্ষতি করে এবং আলটিমেটলি আমাদের উৎপাদনকে যদি প্রভাব বিস্তার করে, তাহলে এই যে আমরা যে একটু আগে যে আমরা আলোচনা করলাম যে টেকসই কৃষি ব্যবস্থাপনার যে দুটো প্রিন্সিপাল, দুটো নীতি, একটা হচ্ছে যে আপনার গ্লোবালি সারা বিশ্বব্যাপী একটা ফুড সিকিউরিটি এবং একটা দীর্ঘমেয়াদী যে আমাদের যে খাদ্যশস্য উৎপাদন, এই দুইটা নীতিকে ব্যাহত করে। ঠিক, আমরা যদি মানে এই রিপোর্ট না দেখি বা এই কৃষি সম্বন্ধে যদি আমরা পড়াশোনাও না করি, একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই উৎসব গেল, পুজো পার্বণ যে গেল, আগেকার সময়ে দুর্গোৎসবে যখন দুর্গাপুজো দেখতে বেরোতাম তখন একটা হালকা একটা স্টল কিন্তু সঙ্গে থাকতো, ঠান্ডা লাগতো। আর এবার মানে কিছু বছর ধরে দেখছি যে গরমেই কাটিয়ে দিচ্ছে সব উৎসব। এবং সবচেয়ে ভাবতে অবাক লাগে কি জানেন, মানে দেখাবে সে মনে করুন টেম্পারেচার দেখাবে, একটা কথার কথা বলছি সে 33 ডিগ্রি, বাট ফিল লাইক 35, 36। এটাই গ্লোবাল ওয়ার্মিং। সত্যি কৃষি ক্ষেত্রে এটার যে কতটা প্রভাব পড়ে এটা আজকে কিন্তু ঠিকই আমরা বুঝতে পারছি। জৈব পুষ্টিবর্ধিত অর্থাৎ বায়ো ফর্টিফাইড যে সিড, এটার বিষয়টা নিয়ে একটু যদি বলেন। খুব সুন্দর এবং রিলেভেন্ট একটা প্রশ্ন। এই মুহূর্তে 70s এবং 80s আমরা টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, চলে এলো এবার 90s দশক। 1990 আপনার বলা যেতে পারে গোড়ার দিকে হঠাৎ করে এই জৈব পুষ্টিবর্ধিত, আমরা যেটাকে বলি বায়ো ফর্টিফাইড, এই জিনিসটা চলে আসে, এই ধারণাটা চলে আসে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা এই যে পাশ্চাত্য দেশগুলিতে আমরা যে দেখছি যে নিবিড় কৃষি ব্যবস্থা, যেটাকে আমরা ইন্টেন্সিফাইড এগ্রিকালচার বা ফার্মিং বলি, দীর্ঘ বছর ধরে, দীর্ঘ শতক ধরে শুধু এক জাতীয়, যেটা আমরা মনোক্রপিং বলছি, এক ফসল, ধান হলে শুধু ধানই হবে, গম হলে শুধু গমই হবে। তো এই এক ফসল, এক জাতীয় ফসল চাষ করার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের ক্রমশই দৈনন্দিন যে আমরা যে ডায়েট, আমরা যে খাবার খাচ্ছি, এটাতে প্রয়োজনীয় ভাইটামিনস এবং মিনারেলসের অভাব দেখা দিল। হ্যাঁ, এবং আমি কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি আপনাকে এই মুহূর্তে, রিয়েলি চিন্তা করার ব্যাপার যে সারা বিশ্বে এখন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাকে আমরা অনুখাদ্য বলি, এই সংক্রান্ত অপুষ্টির শিকার সারা বিশ্বে কয়েকশো কোটি ছাড়িয়ে গেছে। দেখুন সারা ওয়ার্ল্ডে, আমি প্রতি শতে বলছি, প্রতি শতে সারা ওয়ার্ল্ডে আমাদের বিশ্বব্যাপী আমরা যদি 100 জন বিশ্ববাসীকে, তাহলে আয়রনজনিত অপুষ্টির শিকার হচ্ছে প্রতি শতে 65 জন। এবং জিঙ্ক, আয়রন এবং জিঙ্ক দুইটা অপরিহার্য মৌল আমরা জানি, প্রতি শতে সারা বিশ্বে জিঙ্ক ঘটিত অপুষ্টির শিকার হচ্ছে 17 জন। আমাদের ভারতবর্ষের যদি পরিসংখ্যানটা দেওয়া, এটা কিন্তু সন্তোষজনক না। প্রতি শতে ভারতীয় 54 জন ভারতীয় আয়রন ঘটিত অপুষ্টির শিকার। ঠিক, একদম। এবং জিঙ্ক আমরা কিন্তু আরেকটু বেশি, প্রতি শতে আমাদের 30 জন ভারতবাসী জিঙ্ক ঘটিত অপুষ্টির শিকার। এখন তো স্বভাবতই যারা কৃষিবিদ, যারা বিজ্ঞানী, ওরা ভাবতে বসেছেন, ওরা বলছেন যে এই যে বিষয়টা, এটাকে ওরা নাম দিয়েছে হিডেন হাঙ্গার, মানে লুক্কায়িত ক্ষুধা। আমরা প্রচুর ক্যালোরিফিলিক খাবার নিচ্ছি, ধান গম জাত খাবার নিচ্ছি, কিন্তু আমাদের যে এই যে অন্যান্য যে এলিমেন্টস, যে এই যে ভাইটামিনস, তারপর আপনার মিনারেলস, এগুলো কোথাও কোথাও হারিয়ে যাচ্ছে। এবং নানা দৈনন্দিন এই সমস্ত দীর্ঘদিন এইভাবে আমাদের খাবারের প্লেটটাতে এই অভাবটা থাকতে থাকতে আমরা নানা রকম রোগের বশবর্তী হচ্ছি। তো জৈব পুষ্টি বর্ধিত ফসল হচ্ছে এমন ফসল, এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটা ব্রিডিং অ্যাসপেক্ট বলতে পারেন, যেখানে ফসলকে আপনার এর স্বাভাবিকের তুলনায় যে তার যে জৈব খাদ্য, তার যে নিউট্রিয়েন্ট, আমাদের যে অনুখাদ্যগুলো,
এটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকবে, এবং এটা দানা থেকেই এই প্রক্রিয়াটা শুরু হয়। এই ফসলটা মাঠে যাবে, মাঠে গিয়ে ফসলটা যখন উঠবে, ওটার থেকে যে উপজাত যেই সমস্ত জিনিসগুলো আমরা পাবো, সেটাতে আমাদের এই আয়রন এবং জিঙ্ক এবং অন্যান্য অনুখাদ্য প্রচুর পরিমাণে থাকবে, যার কারণে আমরা এই যে বিশ্বব্যাপী যে লুক্কায়িত ক্ষুধা, এটাকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে আনতে পারি। তো আমাদের ভারতবর্ষে বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, বিভিন্ন স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আমাদের এই জৈব পুষ্টিবর্ধিত ফসল বা বায়োফর্টিফাইড ভ্যারাইটির উপর কাজ করে চলছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে, যেমন ধরুন ধান আমরা যদি বলি, তাহলে যেমন DRR 45, DRR 48, CR 301, 302 এমন বহুত, এরা হচ্ছে উন্নত জিঙ্ক এবং লৌহ পুষ্টিসম্পন্ন ধান। তেমনি আমাদের কাছে আছে গম, পুষা তেজস বলে হাইলি জিঙ্ক রিচ এনরিচড গম ওরা বের করেছে, HD 3171। তারপরে ওরা পার্ল মিলেট মানে বাজরা শক্তি 1 বলে একটা বাজরা তৈরি করেছে, এবং মাস্টার্ড যে সরিষা, পুষা মাস্টার্ড 30, NRC HB 101, এই সমস্ত সিরিজগুলো হচ্ছে জৈব পুষ্টিবর্ধিত ফসল, যেটা এই ফসলটা একটা ভালো উৎপাদন, একটা টেকসই উৎপাদনের পাশাপাশি আপনাকে একটা দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীল কৃষি ব্যবস্থার একটা গ্যারান্টি দিতে পারে এই জৈব পুষ্টিবর্ধিত ফসলগুলো। যেহেতু আমরা SARS এর আমি সহ অধিকর্তাকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে, পিনাকি বাবুকে, তাহলে তো ভালোভাবে নিংড়ে নেওয়া যাবে, জানা যাবে বিষয়গুলো। আচ্ছা, আপনাদের যে এই বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, এই কেন্দ্রগুলো, গবেষণা কেন্দ্রগুলো, এদের একটা দায়বদ্ধতা আছে, মানে কিভাবে আপনারা এই বিষয়টা দেখছেন বা কিভাবে করা হচ্ছে? এক্স্যাক্টলি, দেখুন আপনি জানেন আমাদের কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। বলতে গেলে ভারতের সবুজ বিপ্লবের প্রায় 4 বছর আগে এই প্রতিষ্ঠানের জন্ম। এই প্রতিষ্ঠান মূলত যে তার ধান উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধি করার প্রধান কার্যক্রম শুরু করে বহুল প্রচারিত শ্রী পদ্ধতি থেকে। 1999 এবং 2000 সনে এই প্রতিষ্ঠানের শ্রী পদ্ধতিটা কিন্তু জানবো। হ্যাঁ, অবশ্যই। শ্রী পদ্ধতি এটা বেসিক্যালি 6টা প্রিন্সিপাল। এটা বলতে পারেন যে এই 6টা প্রিন্সিপাল, যেমন এই যে আমরা শ্রী পদ্ধতিতে, আমরা বরং গবেষণাটা আগে শুনে নিই, তারপরে শ্রী পদ্ধতিটা জানবো। এক্স্যাক্টলি। তাহলে আমরা একটু ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভালো। তো পরীক্ষামূলকভাবে শ্রী পদ্ধতির হাতে খড়ি শুরু হলো 1999 এবং 2000 সনে, এবং এরপরে এই শ্রী পদ্ধতি কিন্তু আমাদের 3 খণ্ডে যে ধান চাষ হয়, যে আউশ, আমন, বোরো, এই 3 খণ্ডের ধান চাষের যে আমাদের যে রাজ্যব্যাপী যে বার্ষিক যে আমাদের যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানের শ্রী পদ্ধতিতে ধান চাষ চলে আসে। তো শ্রী পদ্ধতি এতটাই সাকসেসফুল হয় যে ওই সময় যে আমাদের যে উৎপাদনশীলতা 2.9 টন থেকে 4 টনে চলে আসে, 4 টনে চলে আসে। এবার হয়েছেটা কি, এবার শুরু হলো গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের যে কুপ্রভাব এটা রাজ্যে পড়তে শুরু করেছে। দেখা গেল যে আপনার দিন এবং রাত্রির যে তাপমাত্রা গড় থেকে বাড়তে শুরু করেছে, ভূগর্ভস্থ জল আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে, বৃষ্টি হচ্ছে না, মানে বীজতলা তৈরি করার সময় যে বৃষ্টিটা দরকার সেই প্রয়োজনীয় জল পাওয়া যাচ্ছে না। তো কোথাও বৃষ্টি পিছিয়ে যাচ্ছে, এবং লেটে যে বৃষ্টি আসছে এটা খরা হিসাবে ধরা পড়ল। তো স্বাভাবিকগতভাবেই যে এই যে শ্রী পদ্ধতিতে যে দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা, যেটা বলছিলেন যে শ্রী পদ্ধতি সম্বন্ধে জানতে চেয়েছিলেন, যে আমরা প্রতি একটা ধানের চারাকে আমরা শিশু হিসেবে তাকে যত্ন নিই, এবং এই ধানের মানে 10 থেকে 12 দিনের যে চারাটা, ছোট্ট শিশু চারা, এই শিশু চারাটাকে আমরা যখন রোয়া দেব, তার শিকড়টাকে আমরা ছিঁড়তে পারবো না,
তার শিকড়ে মাটি লেগে থাকবে, এই যত্ন সহকারে শিকড়টা আমাকে প্রতিস্থাপন করতে হবে, রোয়া দিতে হবে। তো এটার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। তারপরে আপনার এই যে আমরা যেটাকে বলি যে অল্টারনেটিং ওয়েটিং অ্যান্ড ড্রাইং, যে শুষ্ক এবং সিক্ত পর্যায়ক্রমিকভাবে শুষ্ক এবং সিক্ত পরিবেশ রাখার জন্য যে আপনার নিয়ন্ত্রিত যে সেচ ব্যবস্থা, এটা হয়ে উঠছে না। তারপরে কিছু যান্ত্রিক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু শ্রী পদ্ধতিতে তখনকার সময় একটা ভালো একটা প্রভাব পড়ে। তো এই পরিবর্তিত পরিবেশে এবং সময়োপযোগী চিন্তা ভাবনায় রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রীর অনুপ্রেরণায় ত্রিপুরা রাজ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর নিয়ে আসলো MICMP, আচ্ছা, যেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট ইন প্যাডি। এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি বলতে হয় ওই সময়ের যে সময়োপযোগী টেকসই কৃষি ভাবনার যে পুরনো জিনিসগুলি কিন্তু আসছে, হ্যাঁ, একটু নতুন পদ্ধতিতে। তো এখানে কি হলো, এখানে কৃষি যান্ত্রিকীকরণের সাথে সাথে যে আমরা যে ফসলকে যে আমরা যে পুষ্টি দিচ্ছি জৈব এবং অজৈব সোর্স থেকে, এবং এই যে সুসংহতভাবে রোগ পোকা দমন এবং বিভিন্ন ইন্টারকালচার অপারেশনের জন্য কৃষকদের আর্থিক অনুদানের বিষয়টিও কিন্তু প্রাধান্য পেয়েছে। আমরা কি করলাম, স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন, আমরা এই MICMP-তে আমরা বায়োফোর্টিফাইড এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট মানে খরা বন্যা সহনশীল জাত আমরা ইন্ট্রোডিউস করে দিলাম। এই ধরুন আমাদের অ্যাকশন প্ল্যানে আছে যেমন CR 301, 302, তারপর আপনার 310, 311, CO 51 ইত্যাদি। তো এই আরও অন্যান্য জাত আপনার আমাদের এখানে SRS গবেষণায় এসেছে। যেমন আমাদের এখানে যেমন সাকসেসফুলি আমরা গবেষণালব্ধ ফল পেয়েছি। আমাদের এখানে যেমন খরা সহনশীল হাকুচুক একটা ভ্যারাইটি আছে। আচ্ছা, এই যে আপনার এপ্রিল মে সময়ে যে বৃষ্টি পিছিয়ে যায়, বৃষ্টি হয় না, হাকুচুক এমন একটা ভ্যারাইটি যে অতিরিক্ত খরা সহ্য করতে পারে এবং ও একটা সাস্টেইন প্রোডাকশন ইল্ড আপনাকে দিতে পারে। আচ্ছা, তেমনি বন্যা সহনশীল জাত কি আছে, বন্যা সহনশীল জাত যেমন আপনার ধরুন এই যে আমাদের রঞ্জিত সাবওয়ান, স্বর্ণ সাবওয়ান। ভাবুন যে লেট সিজনে বৃষ্টি আসলো, ফ্লাড হয়ে গেল, তো ওই জাতটা যদি ধরুন 18 থেকে 22 দিন কোনো কারণে জল নিষ্কাশন করা গেল না, জলটাকে ড্রেন আউট করা গেল না, ফ্লাড ওয়াটারটা, ওই ভ্যারাইটিটা কিন্তু টিকে থাকবে। তো এটাই এই যে জলবায়ু সহনশীল খরা বন্যা সহনশীল জাত আমাদের এখানে SRS-এ আমরা গবেষণালব্ধ ফল পেয়েছি এবং প্রতিটা জাত আপনার ড্রাস্টিক্যালি এটার যেমন একটা বিশেষত্ব যে খরা বন্যা এই সমস্ত পরিবর্তিত পরিবেশ সহনশীল এবং প্রোডাকশন আমরা ভালো প্রোডাকশন পেয়েছি, রিমার্কেবল প্রোডাকশন পেয়েছি। 5 টন 500 থেকে কোথাও 6 টন, মানে কৃষকের আমাদের অন্নদাতাদের ভাষায় কানি প্রতি 22 মন 23 মন, কোনো জায়গায় 24 মনও পেয়েছি আমরা। তো আমরা আমাদের যে প্রধান যে খাদ্যশস্য ধানেই কিন্তু আমরা কিন্তু সীমাবদ্ধ নই। তো ধীরে ধীরে চলে এসেছে আপনার বায়োফোর্টিফাইড এই যে আপনার ভুট্টা বা মিলেট জাতীয় ফসল আমাদের এখানে গবেষণায় এসেছে। আমরা দেখেছি বিশেষ করে যে প্রাক খারিফ মরশুমে এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি পিছিয়ে যাচ্ছে, মিলেট একমাত্র ফসল যে আপনার এই হস্টাইল এই একটা পরিবেশেও সে টিকে থাকতে পারে এবং একটা সাস্টেইনড একটা প্রোডাকশন দিতে পারে। এবার আসুন এই প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে। 2012 সালে এই প্রতিষ্ঠান, আপনি জানেন যে NFSM জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, 2014 সালে নামসা NMSA, মানে এগুলা জাতীয় মিশন, এই টেকসই কৃষি ব্যবস্থা জাতীয় মিশন নামসা, RAD মানে বৃষ্টি নির্ভর এরিয়াতে আমরা কিভাবে স্থিতিশীল টেকসই কৃষি ব্যবস্থাপনা করব তার জাতীয় মিশন, এবং অধুনা 2024 সালে এসেছে প্রাকৃতিক কৃষির জাতীয় মিশন। এই প্রতিষ্ঠান নোডাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে এবং এইগুলার পেছনে কিন্তু আছে সেই টেকসই ভাবনা। এবং এখানে বসেছে আপনার মাইক্রো ওয়েদার স্টেশন,
যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি কানেক্টেড। এই মাইক্রো ওয়েদার স্টেশনে আপনি স্বনিয়ন্ত্রিত যে ডেটা রেকর্ডিং ডিভাইস, যেটা সময়ে সময় আপনার বিভিন্ন ওয়েদার ফোরকাস্ট, আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার এই যে জলবায়ুর গতিবিধির উপর নজর রাখছে। তো এর কারণে হচ্ছে কি এই প্রতিষ্ঠান একদম সহজ সরল ভাষায় যে জরুরি এবং আপৎকালীন পরিস্থিতিতে কি আমাদের বিকল্প কৃষি ব্যবস্থাপনা আমাদের অবলম্বন করতে হবে এবং বিভিন্ন ফসলের যে প্রযুক্তিগত ব্যবস্থাপনা, এটা সময় সময় আমরা অন্নদাতাদের দুয়ারে পৌঁছানোর কাজটা করি আমাদের এই প্রতিষ্ঠান থেকে, আমাদের যারা জেলা এবং মহকুমা স্তরে যে কৃষি প্রতিষ্ঠানগুলি আছে তাদের মাধ্যমে। মানে প্রত্যেকটা জিনিসে একটা চেইন আছে, গবেষণা কেন্দ্র, তারপর আপনাদের পরিশ্রম, কৃষকদের একটা আপনাদের প্রতি একটা তারা আমরা নির্ভর আসলে অন্নদাতাদের উপর। এক্স্যাক্টলি, ওনারা যদি ঠিকভাবে কৃষি না করেন, আমাদের এই যে খাবারের থালাটায় বিভিন্ন ধরনের খাদ্য রসিক যারা আছেন, খাবারটা খাওয়া বা পুষ্টিজনিত খাবারটা, এটা একটা মানে চেনের বিষয় আছে, আবহাওয়া আছে, মাটির একটা বিষয় আছে। আচ্ছা ম্যাডাম, খুব জানতে ইচ্ছে করছে ত্রিপুরার মাটি কেমন আছে? দেখুন, বাই গ্রেস অফ গড অ্যান্ড মাদার নেচার, আমি শুনছিলাম আমাদের এখানে, আপনাদের এখানে আমাদের মাননীয় যুগ্ম অধিকর্তা মহোদয় এসেছেন, উত্তম স্যার এসেছেন, প্রাকৃতিক কৃষি নিয়ে আলোচনা হচ্ছিল, আমি দেখেছি আমাদের মাটি। আমি বলবো সময় এসেছে মাটিকে নিয়ে ভাববার, অনেক আগেই সময় এসেছিল, বাট থ্যাঙ্কস টু ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং আমরা আমাদের এই যে একটা যে ট্রেন্ড শুরু হয়েছে, যে এই যে টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলাম, যে সরাসরি রাসায়নিকের উপর নির্ভর না থেকে জৈব এবং এখন প্রাকৃতিক, যে এতদিন মাটি একদম আপনার কি বলবো অনাচ্ছাদিত ছিল, এবার সময় এসেছে তাকে আচ্ছাদন দিয়ে ঢেকে দেওয়া। স্যার বলেন, হ্যাঁ আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যার বলেন, কি সুন্দর একটা উপমা উনি দিয়ে থাকেন, যে এতদিন মার পিঠটা রোদে পুড়ে একদম পুড়ে যাচ্ছিল, এখন ওটাকে চাদর দিয়ে ঢেকে দাও। চাদর মানে কি আচ্ছাদন, কি সুন্দর। আমি জাস্ট ভাবছিলাম ওই সময়, মানে তো এগুলা যদি আমরা না করি, এই যে ক্ষয়িষ্ণু যে আমাদের যে জৈব কার্বন এইভাবে যদি চলতে থাকে, হার্ডলি 50 ইয়ার্স আমাদের কৃষিকাজ থাকবে আদারওয়াইজ। সো এই কারণে ভারত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা রিয়েলাইজ করতে পেরেছেন, এবং এই কারণেই আপনার জাতীয় মিশন, প্রাকৃতিক কৃষির জাতীয় মিশনের বাস্তবায়ন শুরু হয়েছে, যে মাটিকে আরও উর্বর করতে হবে। আমি বলবো ত্রিপুরা মাটিতে আমাদের যে অজৈব কার্বন, এটা আরও বাড়াতে হবে। যেটা আছে এটা নিয়ে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, বাট যেটা আমাদের আমরা যেটাকে খোয়াতে চলেছি, হারাতে চলেছি, একমাত্র একটাই উপায়, যে এই যে প্রাকৃতিক কৃষি, যে জৈব কার্বন, যেটা আমরা অলরেডি হারিয়ে ফেলেছি, এটাকে আমরা নিয়ে আবার আনতে আমরা সক্ষম হব। মানে অসাধারণ। আমি আপনাদের সঙ্গে যখনই আমি একটা আলোচনায় বসি, এরকম করতে করতে না আমার এখন ভীষণ হয়েছে যে আমি আমার লনে শুধু ফুল গাছ আর বা বাহারি কোনো পাতাবাহারের গাছ যে আছে এটাই নয়, সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কার গাছ আছে, যে বট ধনে আছে, মানে এরকম ছোট ছোট টবের মধ্যে, মানে নিউট্রিশন পার্টটাও লক্ষ্য রাখা হচ্ছে। মানে এটা বেশ আমি শিখছি আপনাদের থেকে, আজকেও অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, এই যে মাটিতে বা বন্যা, আমাদের যে আবহাওয়া, বন্যা বা খরাজনিত যে আবহাওয়া আছে, কতটা সুরক্ষিত আমাদের অন্নদাতারা? দেখুন, এই মুহূর্তে যদি বলি তাহলে টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং এই যে জৈব পুষ্টি বর্ধিত যে আপনার যে ফসল, এই চাষটাই এখন আমাদের অন্নদাতাদের কাছে স্থায়ী সমাধান। তো কিভাবে স্থায়ী সমাধান হতে পারবে, যে টেকসই কৃষির যে আমাদের যে নীতিগুলো আছে, প্রিন্সিপালগুলো আছে, যেমন ধরুন এই যে মাটির স্বাস্থ্য সংরক্ষণ,
যেটা একটু আগে আপনি বললেন যে কি রকম আছে আমাদের ত্রিপুরার মাটি, তো কিভাবে আমরা এই মাটির স্বাস্থ্য আমরা সংরক্ষণ করব, যেমন জৈব সার, সবুজ সার এবং আপনার এই যে ক্রপ রোটেশন, ফসল আবর্তন, এইগুলা আমাদের জৈব কার্বনকে ফিরিয়ে আনে। এই পদ্ধতিগুলো এখন আস্তে আস্তে অন্নদাতারা শুরু করেছে, বাট আরও ব্যাপক পরিমাণে আমরা চাই। পাশাপাশি আছে আপনার জল ব্যবস্থাপনা উন্নতকরণ, যে আমাদের যে জল সম্পদ আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে পার ড্রপ মোর ক্রপ। আগে যেখানে ফ্লাড, আগে যেখানে জল দিয়ে ভাসানো হতো, যেহেতু ভূগর্ভস্থ জল নিচে নামতে শুরু করেছে, এখন বলছে যে প্রত্যেকটা জলকণা ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জলকণা এটাকে আমরা ফেলতে দেব না, এটা আমরা নষ্ট হতে দেব না, এটাকে আমরা ফসলের কাজে লাগাবো। তার জন্য উনি চালু করেছেন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, PMKSY, PDMC, হর ক্ষেত কো পানি। এবং আমাদের এই যে প্রাকৃতিক কৃষিতে যে এই যে আপনার মালচিং, যেটা আপনার জল ধারণ ক্ষমতা, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, এবং এই যে জল সংস্কার বা পুকুর নির্মাণ, আমরা PMKSY-তে আমাদের এখানে আছে। পাশাপাশি আমাদের এটা এখন আমাদের যে দৈনন্দিন যে কৃষি ব্যবস্থাপনা, এটাতে যে এই যে আপনি যে বললেন যে আপনার লনে এখন আপনি একটা লঙ্কা গাছ পুঁতেছেন, একটা বট ধনে আছে, এটা হচ্ছে ফসল বৈচিত্র্য, ক্রপ ডাইভার্সিফিকেশন, মনোটোনাস বিষয়টা। হ্যাঁ, এক প্রকার ফসল না। আমি আমার দানা জাতীয় শস্যের সাথে একটা ডাল নেব, একটা তেল জাতীয় শস্য চাষ করব, আমি কিছু সবজি করব, যাতে আমার ইনকামটা মাল্টিফোল্ড হতে পারে। বিভিন্ন এন্টারপ্রাইজ থেকে যেন আমার সারা বছর যেন আমাদের অন্নদাতা এখান থেকে একটা ইনকাম, একটা জেনারেশন করতে পারে। পাশাপাশি আছে যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। তো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনার এই যে হ্যাঁ, যেটা আপনার এই যে রাসায়নিকের প্রতি পুরোপুরি নির্ভরশীল না থেকে জৈব এবং অধুনা যে প্রাকৃতিক চাষ, যেটা আপনাকে পরিবেশ বান্ধব, পরিবেশের দূষণ কমাতে সাহায্য করছে এবং সমস্ত জৈব বৈচিত্র্যকে ফিরিয়ে আনার জন্য এটা অমোঘ প্রয়াস। এবং আমরা তার সাথে আমরা চাইছি যে এই যে জৈব পুষ্টি বর্ধিত যে বায়োফোর্টিফাইড ফসল এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপ, যে খরা বন্যা সহনশীল ফসল, তাহলেই আমরা এই টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং এই জৈব বায়োফোর্টিফাইড ফসলের নিয়ে আমরা এই অন্নদাতাদের একটা কি বলবো, যে এটা উৎপাদন বৃদ্ধির কৌশল না, এটা হতে পারে একটা জীবন রক্ষাকারী নীতি, যেটা পরিবর্তিত জলবায়ুর সাপেক্ষে আপনাকে একটা দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে সক্ষম হবে। আসলে আমি SARS এর যে যাদের সঙ্গে আমি কথা বলি, তখনই একটা জিনিস আমি খেয়াল করি যে আমাদের ঘরের মা যেমন একটা ছোট্ট শিশু থেকে যাকে মানে লালন পালন করে ভালোভাবে খাওয়া দাওয়া করে কখন কি করতে হবে খুব ভালোভাবে মানে তৈরি করে, ঠিক অনেকটা না আপনাদের কাজটা ওরকম, যে মায়েদের মতো, যে না মাটিকে আমাদের রক্ষা করতে হবে, খাবারে পুষ্টি দিতে হবে, আয়রনের জন্য আমাদের কোনো যাতে আমাদের আগামী প্রজন্ম না ভোগে, যে আয়রন নেই, খাবারটা সেই রকম তৈরি করতে লাগবে। আপনাদের এই যে বিষয়গুলো, আমি না সবসময় মনে হয় যেন একজন মাই এরকম করছে যে একটা শিশুকে কিভাবে সুরক্ষা করতে হবে বা কিভাবে সুরক্ষিত করতে লাগবে, সেগুলি আপনাদের মধ্যে আমি মানে দেখতে পাই। আর উদাহরণ তো ভীষণ সুন্দর, যে আপনি যে একটু আগে বলছিলেন একটা ধানের চারা আপনি রোপণ করবেন, এটা কিন্তু সেই শেকড় শুদ্ধ যত্ন করে একটা শিশুর মতো লাগাতে হবে। মানে এই বিষয়গুলো বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই যে টেকসই ব্যবস্থাপনা, কৃষি ব্যবস্থাপনা, যে কি কি করতে হবে মাটিকে, এই যেমন বললেন প্রাকৃতিক ভাবে এখন শুরু হয়ে গেছে প্রাকৃতিক ভাবে কৃষি করা, এই বিষয়টি তো আমাদের অন্নদাতারাই মাঠে থাকে, জলে বৃষ্টি ভিজে রোদে পুড়ে কাজ করেন, ওদেরকে আপনারা কিভাবে পৌঁছান এই বিষয়গুলো? দেখুন, এই যে আমরা SRS-এ আমরা যে কাজ করছি, আমাদের এখানে একটা ক্রপ ক্যাপিটালের কনসেপ্ট আছে। পাশাপাশি এই যে বললাম যে আমরা যে এই যে বিভিন্ন সময়ে যে ঝুঁকিপূর্ণ পরিবেশে যে এখন আপনাদের কি কৃষি ব্যবস্থাপনা, জরুরিকালীন কৃষি ব্যবস্থাপনার জন্য আমরা আপনার বিভিন্ন লিফলেট
বা বিভিন্ন বলতে পারেন জানকারি, এটা আমরা ডিস্ট্রিক্ট এবং আমাদের জেলা স্তর এবং মহকুমা স্তরে যে কৃষি প্রতিষ্ঠানগুলো আছে আমরা এটাতে দিয়ে থাকি। এবং হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন ব্রোচার বলতে পারেন। এবং পাশাপাশি প্রশিক্ষণ চলছে আমি ওইটাই জানতাম আমাদের অন্নদাতাদের বিভিন্ন স্কিম। এই যে আপনার এই যে বললাম যে আমাদের যে এই যে NFSM বলুন বা নামসা RAD বলুন বা প্রাকৃতিক কৃষক মিশন, প্রাকৃতিক কৃষির মিশন বলুন, প্রত্যেকটা স্কিমেই কিন্তু অন্নদাতার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। তো টাইম টু টাইম প্রশিক্ষণ নেওয়া এবং ওদেরকে বিভিন্ন এই যে ট্রেনিং অ্যান্ড ভিজিট আমরা বলি, যে প্রশিক্ষণের একটা অঙ্গ হচ্ছে যে যেমন একটা এই পরিসরে যেমন আমাদের এখানে যে ক্রপ ক্যাফেটেরিয়া যে কনসেপ্ট আছে, যে বিভিন্ন ফসল কিভাবে এই পরিবর্তিত পরিবেশে আমরা গবেষণালব্ধ আমরা চাষবাস করছি বা দেখাচ্ছি, এটা এসে ওরা একদম সম্মুখ দেখতে পারে। পাশাপাশি আমাদের যারা একদম গ্রাসরুট লেভেলে যারা অফিসাররা আছেন ও আধিকারিকরা আছেন, ওরাও টাইম টু টাইম আমাদের অন্নদাতাদের কাছে এই বার্তাটুকু পৌঁছান বা প্রশিক্ষণ দিয়ে থাকেন যে এই সময় এটা। তো সর্বোপরি মেন কথা হচ্ছে যে এখন আমাদের অন্নদাতাদের সময় এসেছে একটা এই পরিবর্তিত পরিবেশে একজন দক্ষ মানসিকতা, দক্ষ কৃষি একটা মানসিকতা পোষণ করা, যাতে যে কোনো পরিস্থিতিতে আমি একটাই SRS-এর পক্ষ থেকে একটাই আহ্বান আমাদের অন্নদাতাদের কাছে আমি রাখব। দেখুন, সুস্থ ভবিষ্যতের ভিত্তি হিসেবে টেকসই কৃষি ব্যবস্থা গ্রহণ করবেন এবং সুস্থ সমাজ গড়ার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা নিয়ে আপনারা পুষ্টিগত ফসল ফলান। এতে কৃষি হবে লাভজনক এবং পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে একটি নিরাপদ আশ্রয়। ঠিক, বাহ, খুব সুন্দর একটা কিন্তু বার্তা দিয়ে দিল আমাদের যারা দর্শক বন্ধুরা টিভির ওই পারে বসে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকটা বিষয় কিন্তু আমি জানতে পারলাম যে পরিবেশটাকে সুস্থ রাখতে হবে, মাটিকে সুস্বাস্থ্য বজায় রাখতে হবে, পুষ্টিগত খাদ্য আপনার কৃষি করতে হবে যেগুলিতে মানে পুষ্টি থাকে। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো জল কিন্তু বাঁচাতে হবে। হ্যাঁ, জলটা একটা বিন্দু জলও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে জিনিসগুলো মানে সত্যি আমি কি বলবো, আপ্লুত এগুলি শিখে। মানে আমিও করতে গেলে মানে আস্তে আস্তে কৃষি দিয়ে ঢুকছে আমার ভেতরে। তো জলটা আমি অবশ্যই এই জিনিসটা মানে জলটা যাতে কোনোভাবে নষ্ট না হয় এই জিনিসটাই খেয়াল রাখবো। আর কিছু যদি বলতে চান? এটাই পরিশেষে এটাই বলছি যে দেখুন, পরিবর্তিত পরিবেশ তো চেঞ্জ হচ্ছে। এই যে বললাম কিছুক্ষণ আগে যে সুস্থ ভবিষ্যতের ভিত্তি এবং সুস্থ সমাজ করার প্রতিশ্রুতি, এটাই চাই, ভয় নেই। কারণ আমরা চাইছি যে আমাদের অন্নদাতারা, রাজ্য সরকার এবং রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এই মুহূর্তে আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই। কারণ আপনারাই আমাদের ভবিষ্যৎ, আপনাদের হাতেই এই টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং এই যে বায়োফোর্টিফাইড ফসল, ক্লাইমেট রেজিলিয়েন্ট যে ফসল, যে জলবায়ু সহনশীল ফসল, এটার আক্ষরিক বাস্তবায়ন এটা আপনাদের হাতেই সম্ভব। এটাই আমার শেষ মেসেজ। একদম ক্লাইমেটের মতোই চলবে, কিন্তু ক্লাইমেটকে রক্ষা করতে হলে আমাদেরও সেইভাবেই চলতে হবে, কাজ করতে হবে, যাতে করে সেই আগের পরিবেশটা, আমাদের আবহাওয়াটা যাতে আমরা ফিরে পাই, সেটাই অনবরত কিন্তু আপনারা কাজ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় আমাদের দিয়েছেন। আবারও আপনাকে আমি আমন্ত্রণ করব আমাদের স্টুডিওতে, যাতে করে আরও কিছু বিষয় আমরা জানতে পারি। জলবায়ু নিয়েই কথা বলবো, অনেকক্ষণ কথা বলবো। এখানেই শেষ করছি আজকে আমাদের এই আলোচনা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ নামের পর্দায় চোখ রাখবেন। নমস্কার।